আসসালামু আলাইকুম। মুশফিকুর সালিহিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, আদালতের কার্যক্রম কখন শুরু হবে এবং এছাড়া আর কি খবর রয়েছে আপনার হাইকোর্ট থেকে? আজকে আসলে যে রায়টি হওয়ার কথা রয়েছে সেটি দুটি পৃথক মামলার রায়। যে পূর্বাচলে যে নতুন প্রকল্প সেটিতে জমি দখল করার যে রায়, যে অভিযোগ রয়েছে দুদক সেই মামলার অনুসন্ধান শেষে জমা দেওয়ার পর এই দীর্ঘদিন এই বিচার কার্য হয় এবং সেটির রায় হওয়ার কথা রয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম যে রায়টি 11:30টার মধ্যেই হয়ে যাবে, কিন্তু এখন যেটি জানতে পেরেছি রায়টি হতে হতে 12:30 লেগে যেতে পারে। আপনি জানেন যে মোট 60 কাঠা প্লট দুর্নীতির অভিযোগ এসেছে এবং এর মধ্যে 4টি মামলায় এর আগে রায় হয়েছে এবং আজকে যে দুটি মামলায় রায় হচ্ছে সেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ মোট 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র শেষে যে শুনানিতে আজকে রায় কি আসবে সেটি রায়ের পরে আমরা বলতে পারবো। এই প্লট দুর্নীতি মামলার মধ্যে 10 কাঠা প্লট পলাতক যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তার নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল অনিয়ম করে, এবং সেই অনিয়ম কতটা হয়েছিল এবং কোথায় কিভাবে হয়েছে সেই বিষয়গুলো প্রমাণের বিষয় রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রমাণ করতে পেরেছেন দুদকের আইনজীবীরা, সেই ভিত্তিতে আজকে রায় দেওয়ার কথা হয়েছে। এর আগে যে রায় হয়েছে সেই রায়েও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজকে এই রায়ে আসলে আমরা বুঝতে পারবো যে কারাদণ্ড হবে কিনা এবং কারাদণ্ড হলেও সেটি কত বছরের কারাদণ্ড হবে, এবং এর আগে যেই জেল জরিমানা করা হয়েছে সেগুলোর সাথে পৃথকভাবে এটি যোগ হবে কিনা, ওটির সাথেই ওই দণ্ডের সাথেই একই সাথে হবে সেটিও আজকে পরিষ্কার করা হবে। তো 12:30টার সময় রায় হওয়ার কথা হয়েছে, সেই রায়টি হলে আমরা নিশ্চয়ই জানাতে পারবো যে পরবর্তীতে রায় কি আসবে। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের খবর। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুরে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, সমাবেশ তো শুরু হয়েছে, বক্তারা এই খুলনাবাসীর জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারেক রহমান কখন এসে উপস্থিত হতে পারেন? মুশফিক, তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন, যেটি সংবাদে উল্লেখ করলেন যে উনি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে এখানে রওনা হয়েছেন এবং 5-7 মিনিট আগে এই মাঠের উপর দিয়ে একটি হেলিকপ্টার যখন যায় তখন এখানে জনতার যে উপস্থিতি, তাদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, ধারণা করা হচ্ছে যে এই হেলিকপ্টারটি করে উনি ঢাকা থেকে এখানে এসেছেন এবং সেই হেলিকপ্টারটি ল্যান্ড করবে খুলনা স্টেডিয়ামে। সেখান থেকে উনি গাড়িতে করে এই প্রভাতী স্কুল মাঠে আসবেন। তো ইতিমধ্যেই জনসভার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। 11:22 আনুষ্ঠানিকভাবে এই খুলনার খালিশপুরের আজকের জনসভার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা 3টি জেলাতে 14টি সংসদীয় আসন রয়েছে, তারা বক্তব্য রাখছেন। আমরা দেখেছি সাতক্ষীরার 4 জন প্রার্থী বক্তব্য রেখেছেন, বাগেরহাটের 4 জন প্রার্থী বক্তব্য রেখেছেন, ধানাশীষের প্রার্থী। তারেক রহমান আসার পর হয়তো খুলনার যারা প্রার্থী রয়েছেন, আজিজুল বাড়ি হালাল, রকিবুল ইসলাম বকুল, নজরুল ইসলাম মঞ্জু, আলী আসগর লবি, যারা প্রার্থী রয়েছেন 6টি সংসদীয় আসন এই খুলনায়, তারা বক্তব্য রাখবেন তারেক রহমান মঞ্চে উপস্থিত হওয়ার পর। সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে এই খালিশপুরের যে প্রভাতী স্কুল মাঠ ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে। যেটি বললাম যে 14টি সংসদীয় আসনের প্রার্থীরা এখানে রয়েছে, তাদের কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে, 3টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, সবাই অপেক্ষা আছেন তারেক রহমান কি বক্তব্য রাখেন। ইতিমধ্যে তারেক রহমান
উনি গাড়িতে করে রওনা হয়েছেন যেখানে এয়ারপোর্ট যেখানে হেলিকপ্টার ল্যান্ড করছে সেখান থেকে ধারণা করা হচ্ছে 15 মিনিটের মধ্যে হয়তো উনি এই জনসভা স্থলে আসবেন। সবাই অপেক্ষা আছে তার জন্য উনি কী ধরনের বক্তব্য রাখেন। ওনার যে পরিকল্পনা, একটি বক্তব্যের ধাঁচ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে আক্রমণের চেয়ে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন যে উনি রাষ্ট্র ক্ষমতায় গেলে, ওনার দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার দলের যে পরিকল্পনা সেটিকে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং খুলনাবাসীর সামনে হয়তো এই ধরনের বক্তব্যই তিনি উপস্থাপন করবেন। স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের সাথে আমরা গতকাল বিকাল থেকেই কথা বলছি যে খুলনা একসময় পরিচিত ছিল শিল্পনগরী হিসাবে, এখন এটি আসলে একটি বেকারদের শহরে পরিণত হয়েছে। এই খালিশপুরে যেখানে জনসভা হচ্ছে এখানে ছিল মূলত শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। অনেকগুলো এখানে পাটকল ছিল, সেই পাটকলগুলো বন্ধ রয়েছে। তাদের দাবি যে পাটকলগুলো পুনরায় চালু করা হবে। বিএনপির কাছে তারা প্রত্যাশা করছে তারেক রহমান নেতৃত্বে বিএনপি যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে এই পাটকলগুলো চালু সহ অন্যান্য শিল্প কারখানা এখানে স্থাপন করা হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। তো সবাই অপেক্ষা আছে তারেক রহমান কী ধরনের বক্তব্য রাখেন। তার এই বক্তব্যের পাশাপাশি উনি 14 জন যে সংসদীয় এখানে 3টি জেলাতে 14টি সংসদীয় আসন আছে তাদের সেই প্রার্থীদেরকে উনি পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাবেন। এবং যে 1:40 মিনিটে তার শিডিউল আরও একটি প্রোগ্রাম রয়েছে, যেহেতু এখানে উনি কিছুটা দেরি করে এখানে আসছেন, যশোরের যে প্রোগ্রামটি সেটি আসলে দুপুরের পরে হবে। মুশফিক, জানছিলাম খুলনায় বিএনপির নির্বাচনী সমাবেশের খবর। জনসভাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, মহাসখালের সমাবেশ তো শেষ করে কক্সবাজারের এই সমাবেশে এসেছেন জামায়াত আমির, সেখানে তিনি কখন বক্তব্য দিতে পারেন এবং সার্বিকভাবে এই সমাবেশের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। একই সঙ্গে দুটি জায়গায় নির্বাচনী জনসভা হচ্ছে, একটি মহেশখালীতে আর আরেকটি আমি এখন যেখানে আছি সদরের বাহারছড়া গোল চত্বর মাঠে। এরই মধ্যে এই মাঠে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের এবং একই সঙ্গে শুধু দেখছি নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও এই সমাবেশে এসেছে আমিরের বক্তব্য শোনার জন্য। এবং যতটুকু জেনেছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবেন, সেখানে গিয়ে যে নির্বাচনী যে বক্তব্য তিনি রাখবেন ওর পরে তিনি এখানে এসে এই বক্তব্য রাখবেন। এবং বলে রাখি যে এই কক্সবাজারে মোট 4টি সংসদীয় আসন রয়েছে এবং মহেশখালীতে তিনি যেখানে বক্তব্য রাখবেন সেটি হচ্ছে কক্সবাজার 2 আসন এবং এখন আমি যেখানে রয়েছি সদর আসনে সেটি হচ্ছে কক্সবাজার 3। এরই মধ্যে নেতারা কিন্তু বক্তব্য রেখেছেন, স্থানীয় নেতারা এবং ঢাকা থেকেও যারা এসেছেন বিভিন্ন পর্যায়ে তারাও এখানে বক্তব্য রাখছেন। মূলত মোটা থেকে একটি কথা তারা বলছেন যে আগামী যে জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জামাতে ইসলামের সঙ্গে যে 11 দলীয় জোট রয়েছে তাদেরকে সরকার গঠনের সুযোগ করে দেওয়া এবং অতীতে যেসব দেখা গিয়েছে অর্থাৎ সরকারগুলো যেভাবে জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য দূর করার কথা তারা বলছেন। এবং একই সঙ্গে এখান থেকে একটি কথা বলা হয়েছে, নির্বাচনের আগের দিন যাতে নেতাকর্মীরা সজাগ থাকেন, কোনোভাবে যাতে ভোট কারচুপির যে একটি কথা শোনা গিয়েছিল আগের নির্বাচনগুলোতে, তারাও আশঙ্কা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও হয়তো বা এ ধরনের কারচুপি হওয়ার আশঙ্কা তারা করছেন। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এখান থেকে যে লাঠি নিয়ে তারা যাতে ভোট কেন্দ্রগুলো পাহারা দেন। এবং আপনাকে বলে রাখি যে এখনও অনেকে বক্তব্য রাখছেন এবং বক্তব্যের মধ্যে সারমর্ম হচ্ছে মোটা দাগে তারা যেটি বলছেন যে সংস্কারের জন্য অর্থাৎ যে বৈষম্য দূর করার জন্য যে গণঅভ্যুত্থান হয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে একটি আগামীর বাংলাদেশ দেখার জন্য, ভালো মানবিক বাংলাদেশ দেখার জন্য, সেজন্য তারা বলছেন যাতে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দেওয়া হয়। জানছিলাম কক্সবাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশের খবর। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সকালে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফি আইনজীবী হিসেবে রয়েছেন। এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে ঢাকা 11 আসনে 12 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুমের মনোনয়নপত্র
বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ভোটের আগেই কথার লড়াইয়ে জমজমাট কুমিল্লা 11 সংসদীয় আসনের ভোটযুদ্ধ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে প্রার্থী ভোটারদের মধ্যে। এরই মধ্যে কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছেন একসময়ের মিত্র বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা। এ আসনে বিএনপির কামরুল হুদার সাথে লড়াইয়ে আছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুজনই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী খোকন। বৃহত্তর কুমিল্লা জেলার সীমান্ত ঘেঁষা 14 গ্রাম উপজেলায় এখন ভোটের আমেজ। ভোট নিয়ে বাড়ছে আগ্রহ, সেই সাথে শঙ্কাও। এরই মধ্যে চলতি সপ্তাহে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষ। তাই তো উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মূল লড়াইয়ে যুক্ত হয়েছেন জামায়াতের শীর্ষ নেতা ও একই আসনের সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা। ইসলামী আন্দোলন আর অন্য সব দল মিলিয়ে এই আসনে মোট প্রার্থী 7 জন। স্বাধীনতা পরবর্তী সময়ে কুমিল্লার এই আসনটিতে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আবার মন্ত্রিত্বের স্বাদও পেয়েছেন। তবে এই অঞ্চলের কাঠামোগত উন্নয়ন যেমনি হয়নি তেমনি হয়নি এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন। তাই তো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে চান এখানের স্থানীয় ভোটাররা। আর আইন শৃঙ্খলা পরিবেশ এবং ভোটের দিনের পরিবেশ নিয়েও উদ্বেগ আছে অনেকের। পরিস্থিতি মোটামুটি একেবারে ভালো না আর একেবারে খারাপ না। আমাদের এই এলাকা কোনো ঝামেলা নাই, একদম শান্ত সবাই যার দল তাতে করতে আসে। বিএনপি জামায়াত এই দুই দলের মধ্যে জমজমাট লড়াই হতে পারে 14 গ্রামের এই আসনটিতে। নির্বাচনের পরিবেশ ও বিপক্ষ দলের প্রার্থী নিয়ে বিস্তর অভিযোগ জানিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। তারা কোনো না কোনোভাবে আমাদেরকে হুমকি থ্রেট দিচ্ছে। তার মানে একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করতে চাচ্ছে। ভোটারদেরকে ভয়ভীতি দেখে ভোটাররা যাতে কেন্দ্র যেতে না চায়। যদি 14 গ্রামে একটি সুন্দর নির্বাচন করতে হয়, প্রশাসনের এদিকে মনোযোগ দিতে হবে এবং 14 গ্রামে যতগুলা কেন্দ্র আছে আপনাদের মাধ্যমে আমরা যে দাবি জানাতে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা বসাইতে হবে। বিএনপির প্রার্থীর অভিযোগ নাকচ করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান জামায়াতের নায়েবে আমির। আমরা কোনো সময় কারো অধিকারে বাধা হই নাই, এটা দুর্বলদের একটা আত্মরক্ষার প্রচেষ্টা। আমি মনে করি যে 14 গ্রাম লোকেরা আমাকে ভালোবাসে এবং আমার প্রতি তাদের আস্থা আছে। বাকিটা আল্লাহর ফয়সালা, ঠিক আছে। আর আমি কেন খুব বেশি দেখি না, কোনো জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে, জনগণ এটা প্রতিহত করবে। কুমিল্লা জেলায় বরাবরই বিএনপির শক্ত অবস্থান হলেও শান্তিপূর্ণ ভোট হলে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, কুমিল্লা। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিন 8 ঘণ্টার কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। বন্দরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার পাশাপাশি বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা ও মিছিল নিষিদ্ধ করেছে সিএমপি। ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে বন্দর সচল না হলে বন্দরে পণ্যজট সৃষ্টি হবে, যা আসন্ন রমজানে বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও একটি বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর বিরুদ্ধে করা রিট উচ্চ আদালত ইতোমধ্যেই খারিজ করে দিয়েছে। এ অবস্থায় বন্দর এলাকায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকুরি বিধির পরিপন্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আজও তো কর্মবিরতি চলছে, পণ্য ওঠানামার কি অবস্থা এবং এর ফলে ব্যবসার উপর কি প্রভাব পড়ছে, ব্যবসায়ীরা কি বলছেন?
মুশফিক, আমি আছি এখন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এই জন্য যে শ্রমিক কর্মচারীরা যে কর্মবিরতি পালন করছে গত 3 দিন ধরে, আজকে তৃতীয় দিন, তাদেরকে সমর্থন দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ, এবং সেই সমর্থনের অংশ হিসাবে স্কপ আগ্রাবাদ এলাকায় একটি কালো পতাকা মিছিল তারা আহ্বান করেছিল, এবং বেলা 11টায় তারা আগ্রাবাদে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে কালো পতাকা মিছিল নিয়ে বন্দরের দিকে রওনা দেয়, এবং ঠিক 12টার দিকে এই জায়গায় এসে তারা পুলিশের বাধার মুখে পড়ে, এবং পুলিশ তাদের কালো পতাকা মিছিলটি ওখানে থামিয়ে দেয়। তারা এখান থেকে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। তবে স্কপ একটা ঘোষণা দিয়েছে যে এই যেহেতু সরকার তাদের দাবির পক্ষে, বন্দর শ্রমিক কর্মচারীদের দাবির পক্ষে কোনো কান দিচ্ছেন না, তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন, এবং এখন যে দিনে 8 ঘন্টা তারা কর্মবিরতি পালন করছেন, আগামীকাল থেকে তারা বন্দরে প্রবেশের বেশ কয়েকটি সড়কে তারা অবরোধ সৃষ্টি করবেন, এবং পর্যায়ক্রমে তারা এই কর্মসূচি আরও কঠোর করবেন বলেও আমাদেরকে জানিয়েছে। মুশফিক, জানছিলাম বন্দরে কর্মবিরতির খবর। খেলার খবর, টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক বার্তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বয়কট সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে সতর্ক করে আইসিসি জানায়, এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থে কিংবা ভক্তদের কল্যাণের অনুকূলে নয়। পিসিবি তাদের নিজ দেশে ক্রিকেটের ওপর এর সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, কেননা এটি সামগ্রিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে। পিসিবি যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে আইসিসি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।